জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরো গাজা দখলের অভিযানে ইসরায়েল। এরপর জানিয়ে দেব গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরো 100। আরো যা থাকছে, ইসরায়েলের অর্থ ও সহায়তায় চলছে সিরিয়া ভাঙার পরিকল্পনা, শামিল যুক্তরাষ্ট্র। এরপর জানিয়ে দেব ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা। আরো জানিয়ে দেব করাচিতে স্বাধীনতা দিবসে ফাঁকা গুলি ছুড়ে নিহত 3। সর্বশেষ জানিয়ে দেব মৃত ভোটারদের সঙ্গে চা পান করলেন রাহুল গান্ধী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের এই সংবাদ শুনছেন এবং দেখছেন। পুরো গাজা দখলের অভিযানে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজা পুরোপুরি দখলে অভিযান শুরু করেছে ইসরায়েল বাহিনী। জার্মান সংবাদমাধ্যম ডয়েচ ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ প্রধান ইয়াল জামিল বুধবার 13 আগস্ট দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর গাজা উপত্যকায় বড় ধরনের স্থল অভিযানের পরিকল্পনার বিরোধিতা প্রত্যাহার করে নিয়েছেন। আইডিএফ এর এক বিবৃতি বলা হয়েছে, জামির গাজা উপত্যকায় আইডিএফ এর অপারেশনাল পরিকল্পনার মূল কাঠামো অনুমোদন করছেন। এর আগে তিনি হামাসের কাছে আটক ইসরায়েলি জিম্মিদের ঝুঁকির কারণে এই পরিকল্পনার বিরোধিতা করেছিলেন। গত সপ্তাহে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা এই অভিযানের নির্দেশ দেয়। এর লক্ষ্য গাজা সিটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া এবং প্রধান শরণার্থী শিবিরগুলোতে হামাসের সেগুলো ধ্বংস করা। প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত বড় ধরনের স্থল অভিযানের কোনো সময়সূচি ঘোষণা না করলেও ইসরায়েলি যুদ্ধ বিমান দিনের পর দিন ধরে ফিলিস্তিনি গাজায় বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে। সেখানকার স্বাস্থ্য কর্মকর্তারা দাবি করছেন, গত 24 ঘন্টায় সেখানে 123 জন নিহত হয়েছেন। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরো 100 ফিলিস্তিনি। অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে গাজা উপত্যকায় একদিনে ইসরায়েলি হামলায় অন্তত 100 জন নিহত হয়েছেন। এর মধ্যে শুধু গাজা সিটিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 61 জন। পাশাপাশি মানবিক সহায়তা নিতে গিয়ে নিহত হয়েছেন আরো 37 জন। বৃহস্পতিবার 14 আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। চিকিৎসা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বুধবার ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলি বিমান স্থল হামলা গাজার উত্তরাঞ্চলে তীব্র আকার ধারণ করছে। শুধু গাজা সিটিতেই এদিন প্রাণ হারান 61 জন। গাজা সিটির উত্তরে ত্রাণ বিতরণ নিশ্চিত করতে জড়ো হওয়া মানুষের উপর ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত 12 জন। দক্ষিণ গাজার নাসের হাসপাতালের তথ্য অনুযায়ী রাফার উত্তরে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারান আরো 16 জন। এছাড়া গাজার জরুরি অ্যাম্বুলেন্স সেবায় হিসাবে উত্তরাঞ্চলে ত্রাণের অপেক্ষায় থাকা জনতার উপর গুলিতে নিহত হয়েছেন অন্তত 14 জন এবং আহত হয়েছেন 113 জন। সব মিলে খাদ্যর সন্ধানে থাকা 35 জন বুধবারে নিহত হয়েছেন। এদিকে ইসরায়েলি অবরোধজনিত ক্ষুধা ও অপুষ্টিতে গত 24 ঘন্টায় অন্তত 8 জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে 3 জন শিশু রয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত ক্ষুধা সংক্রান্ত কারণে প্রাণ হারিয়েছেন মোট 235 জন। এর মধ্যে 106 জন শিশু। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা সংস্থা UNRW এর প্রধান ফিলিপ লাজ্জারিনি এইসব মৃত্যুকে গাজায় শিশু ও শৈশবের উপর যুদ্ধের সাম্প্রতিকতম দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। তিনি এক্সে সাবেক টুইটারে লিখেছেন, এগুলো পাশাপাশি বোমা হামলার নিহত ও আহত 40,000-এর বেশি শিশু রয়েছেন। আরও আছে অন্তত 17,000 এতিম পরিবার থেকে বিচ্ছিন্ন শিশু, শিক্ষা থেকে বঞ্চিত এবং গভীর মানসিক আঘাতে ভুগছে প্রায় 10 লাখ শিশু। তার ভাষায়, শিশু মানে শিশু, তারা যেখানে থাকুক। গাজা সহ শিশুদের হত্যা বা তাদের ভবিষ্যৎ কেড়ে নেওয়ার ঘটনায় কারোর নীরবতা থাকা উচিত নয়। ইসরায়েলের অর্থ ও সহায়তা চলছে সিরিয়ার ভাঙার পরিকল্পনা, শামিল যুক্তরাষ্ট্র। সিরিয়াকে ভাঙার একটি সংগঠিত পরিকল্পনা ইসরায়েলের অর্থ ও সহায়তা এগিয়ে চলছে, যেখানে যুক্তরাষ্ট্র প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত রয়েছে, এমনটাই জানাচ্ছেন মধ্যপ্রাচ্য ভিত্তিক অনুসন্ধানী গণমাধ্যম দ্য ক্রেডল। লোকদের মতে প্রকল্পটি মূলত সিরিয়ার পশ্চিমাঞ্চলকে কেন্দ্র করে সাজানো হলেও এর প্রস্তাব বিস্তৃত হতে পারে লেবানন পর্যন্ত। মার্কিন সেনেটর ফরেন ও রিলেশনস ও কমিটি
গত 13 ফেব্রুয়ারির এক শুনানিতে সেনেটর জেমস রিস বলেন, সিরিয়ার মানচিত্র যেন এক সমতল রক্সিক্স ও কিউবের মতো, যেখানে বিভিন্ন অঞ্চলের বিভাজন সুস্পষ্ট। আমরা মূলত পশ্চিম অংশ নিয়েই কথা বলছি। এই মন্তব্যটি ছিল মার্চ মাসে আলভীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার কয়েক সপ্তাহ আগের। সের মতে, পশ্চিম অঞ্চলে নিয়ন্ত্রণে না আনতে পারলে পুরো দেশ নিয়ন্ত্রণ সম্ভব নয়। ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। এএফপির প্রতিবেদন অনুসারে বৃহস্পতিবার 14 আগস্ট ইসরায়েলি সেনাবাহিনী মেসেজিং ও প্ল্যাটফর্ম টেলিগ্রামে জানান, কিছুক্ষণ আগে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে ইসরায়েল বিমান বাহিনী। গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে বিভিন্ন সময়ে ইসরায়েল ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে এইসব হামলা জানিয়েছেন ইরান সমর্থিত গোষ্ঠীটি। এর আগে গতকাল ইসরায়েলের গুরুত্বপূর্ণ 4 স্থাপনায় হামলা চালানোর কথা জানান হুতি ও বিদ্রোহীরা। একদিকে হুতি জানান তারা হাইফা, নেগেভ ও উন্মে আল রাশ ও এবং বেয়ার সেরাতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে 4টি ড্রোন হামলা চালিয়েছে। করাচিতে স্বাধীনতা দিবসে ফাঁকা ছড়ে নিহত 3, আহত 64। পাকিস্তানের করাচিতে স্বাধীনতা দিবসে উদযাপনের সময় আকাশে ফাঁকা গুলি ছোড়ার ঘটনায় 3 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন প্রবীণ ব্যক্তি ও 8 বছরের এক শিশু রয়েছে। বৃহস্পতিবার 14 আগস্ট উদ্ধারকর্মী কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছে খবর জিও নিউজের। এই ঘটনায় করাচি জুড়ে অন্তত 64 জন আহত হয়েছেন। আহতদের বেশিরভাগই পথচারী ও এলাকাবাসী। শহরের আজিসাবাদ এলাকায় গুলিবিদ্ধ হয়ে ওই শিশুর মৃত্যু হয়। অন্যদিকে কোরাঙ্গি এলাকায় ইসফেন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছেন, করাচির লিয়াকতাবাদ ও কোরাঙ্গি, লাইরিও, মেহমুদাবাদ, আক্তার কলোনি, কেমারি, জ্যাকসন, ওয়ারেঙ্গি টাউন ও পাফোস নগর ও শরীবাদ, জার্মান টাউন, উত্তর ও নাজিমাবাদ সহ একাধিক এলাকা থেকে গুলিবিদ্ধ হওয়ার খবর এসেছে। ঘটনার পর মমিনাবাদ ও লিয়াকতাবাদ, হামানাবাদ, ওয়ারাঙ্গি টাউন সহ বিভিন্ন এলাকা থেকে 20 জনের বেশি সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে আধুনিক আগ্নেয়গিরিস্থ গোলাবারুদ সহ জব্দ করা হয়েছে। এই ঘটনায় একাধিক মামলাও হয়েছে। আজ পাকিস্তানে তাদের 8তম স্বাধীনতা দিবস উদযাপন করছে। দিবসটি ঘিরে এভাবে ফাঁকা গুলি ছোড়ার ঘটনাকে কর্তৃপক্ষ বেপরোয়া ও বিপজ্জনক বলে আখ্যা দিয়েছেন। পাশাপাশি নাগরিকদের নিরাপত্তা উপায়ে উৎসব পালনের আহ্বান জানানো হয়েছে। মৃত ভোটারদের সঙ্গে চা পান করলেন রাহুল গান্ধী। ভারতের বিরোধী দল কংগ্রেস বলছে, বিহারে মৃত বলে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া 7 ভোটার সঙ্গে দেখা করছেন দল নেতা রাহুল গান্ধী। এর আগে তিনি দেশটির নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরি ও অভিযোগ করে বিরোধী দলীয় সংসদ সদস্যদের সঙ্গে নির্বাচন কমিশন অভিযান করছিলেন। কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, রাহুল বিভাগের ভোটার তালিকায় মৃত বলে নাম বাদ পড়া ও 7 জন ভোটারের সঙ্গে নিজের বাসভবনে চা খেয়েছেন, আলোচনা করছে। কংগ্রেসের তরফ থেকে সেই ভিডিও প্রকাশ করা হয়েছে। রাহুল নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। আহত 64। ফিলিস্তিনিদের বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশে পাঠাতে চায় ইসরায়েল। যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ দক্ষিণ সুদানে হস্তান্তর করতে চায় ইসরায়েল। পূর্ব আফ্রিকার এই দেশটির সঙ্গে ইতিমধ্যে ব্যাপার আলোচনা শুরু হয়েছে ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বাধীন ও মন্ত্রিসভার। হামাসের বিরুদ্ধে টানা 22 মাসের সামরিক অভিযান গাজা ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পর অঞ্চলটিতে ব্যাপক অভিবাসন ও ত্বরান্বিত করার ইসরায়েলের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে এই আলোচনা চলছে। এই বিষয়ে অবগত 6 জন ব্যক্তি বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড ও প্রেসকে এএফপি আলোচনায় বিষয়টি নিশ্চিত করেছেন। আলোচনা কতদূর এগেছেন তা স্পষ্ট নয়, তবে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে যুদ্ধ দুর্ভিক্ষের ঝুঁকিতে থাকা এক অঞ্চল থেকে মানুষকে অন্য এক যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলে স্থানান্তর করা হবে, যা মানবাধিকার নিয়ে গুরুতর প্রশ্ন তুলবে। ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলছেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন ও করতে চান, যেখানে গাজার বেশিরভাগ মানুষের পুনর্বাসনের কথা বলা হয়েছে। নেতানিয়াহু একে বলেন স্বেচ্ছা অভিবাসন। ইসরায়েল অন্যান্য আফ্রিকান দেশগুলোর সঙ্গে আলোচনার টেবিলে একই ধরনের প্রস্তাব তুলছে। গত মঙ্গলবার ইসরায়েলের টেলিভিশন চ্যানেল i24কে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, আমার জানা যুদ্ধ আইনের অধীনে সঠিক কাজ হলো জনগণকে এলাকা ছাড়তে দেওয়া, তারপর সেখানে থাকা শত্রুর বিরুদ্ধে সর্বশক্তি প্রয়োগ করা। তবে তিনি এই সময় ফিলিস্তিনিদের দক্ষিণ সুদানে হস্তান্তরের কথা
কথা উল্লেখ করেননি। ফিলিস্তিনিরা মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের বেশিরভাগই এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তাদের মতে এটি আসলে আন্তর্জাতিক লঙ্ঘন করে জোরপূর্বক উচ্ছেদের একটি নীল নকশা। যুদ্ধ শেষের শর্ত জানালেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজা যুদ্ধ শেষের জন্য তার নিরাপত্তা মন্ত্রিসভা নির্ধারিত 5টি শর্ত পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, এইসব শর্ত বাস্তবায়ন ইসরায়েলের নিরাপত্তা ও জয় নিশ্চিত করার একমাত্র পথ। খবর সাফাক নিউজ। পথ হারিয়ে ফেলছেন নেতানিয়াহু। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী লুকসন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে তীব্র সমালোচনা করছেন। তিনি বলেছেন, নেতানিয়াহু পথ হারিয়ে ফেলেছেন এবং গাজায় যুদ্ধ চালে অনেক বেশি বাড়াবাড়ি করছেন। বুধবার 13 আগস্ট এএফপির দেওয়া এক মন্তব্যে লুকস বলেন, গাজায় যা ঘটছে তা একেবারেই ভয়াবহ। নেতানিয়াহু আন্তর্জাতিক সম্প্রদায়ের কথা শুনছেন না, তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তিনি আরো জানান, ক্রমবর্ধমান আন্তর্জাতিক যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও নেতানিয়াহু সম্প্রতি গাজা শহরের নিয়ন্ত্রণ নেওয়া এবং হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করার পরিকল্পনা ঘোষণা করছেন। তার দাবি, এটি যুদ্ধ শেষ করার সেরা উপায়। জাতিসংঘ সমর্থিত বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ইসরায়েল অবরোধের কারণে গাজায় মানবিক সহায়তা প্রবেশ বাধা সৃষ্টি হচ্ছে এবং ব্যাপক দুর্ভিক্ষের ঝুঁকি বাড়ছে। 2023 সালের অক্টোবর হামাসের হামলার পথ শুরু হওয়া এই যুদ্ধে ইসরায়েল আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়ছে। ভারতের স্বাধীনতা দিবসে মোদীকে শুভেচ্ছা জানালেন পুতিন। ভারতের স্বাধীনতা দিবসে দেশটির রাষ্ট্রপতি মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠানো শুভেচ্ছা বার্তায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দেশের উচ্চ মর্যাদাপূর্ণ কৌশলগত অংশীদারিত্বের প্রশংসা করেছেন। শুক্রবার 15 আগস্ট এক প্রতিবেদনে এই খবর দিয়েছেন রুশ বার্তা সংস্থা তাস। পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি মোদীর। ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছেন। পহেলগাঁও কাণ্ড ও অপারেশন সিঁদুরের বিষয় টেনে তিনি বলছেন, যা করা হয়েছে তা গত কয়েক দশকে হয়নি। শুক্রবার সকালে প্রায় পৌনে 2 ঘন্টার ভাষণে দেশবাসীকে অর্থনীতিতে স্বস্তি আনার প্রতিশ্রুতি এবং সীমান্ত নিরাপত্তা সুনিশ্চিত করার সংকল্প করেছেন। ভাষণের মাঝামাঝি প্রধানমন্ত্রী দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক উত্তেজনার দিকেও দৃষ্টি ফেরান। এই সময় পাকিস্তানকে তীব্র ভাষায় আক্রমণ করেন। ভারতের প্রধানমন্ত্রী অভিযোগ, সীমান্ত পেরিয়ে সন্ত্রাসীরা সাধারণ মানুষকে ধর্ম জিজ্ঞেস করে হত্যা করেছে, যা গোটা বিশ্বকে চমক দিয়েছে। সেই ক্ষোভ থেকেই অপারেশন সিঁদুরের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ইসরায়েলকে পশ্চিম তীরে বসতি নির্মাণ বন্ধের আহ্বান জার্মানির। ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি সরকারকে নতুন বসতি নির্মাণ পরিকল্পনা বন্ধ করার আহ্বান জানিয়েছেন জার্মান সরকার। ইসরায়েলের কঠোর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল বৃহস্পতিবার ঘোষণা দিয়েছেন, পশ্চিম তীরের জেরুজালেমে ৩,৪০১টি বসতবাড়ি নির্মাণের কাজ শুরু হবে। জার্মানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, পশ্চিম তীরে ইসরায়েলি বসতির হাজার হাজার নতুন আবাসন প্রকল্প অনুমোদনের ঘোষণা আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। ইসরায়েলি মন্ত্রী পরিকল্পিত এই সম্প্রসারণ প্রকল্প পশ্চিম তীরকে দুভাগে বিভক্ত করবে এবং পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনিদের বিচ্ছিন্ন করে দেবে। পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত 10। পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে থাকা ট্রেনের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় কমপক্ষে 10 জন নিহত হয়েছেন। এতে কমপক্ষে 35 জন আহত হয়েছেন। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছেন, শুক্রবার 15 আগস্ট স্থানীয় সময় সকাল 8টার দিকে পূর্ব বর্ধমান জেলার মধ্য দিয়ে যাওয়া জাতীয় মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। আমরা অস্ত্র ত্যাগ করব না, লেবানন সরকারকে সতর্ক করলেন হিজবুল্লাহ প্রধান। হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম লেবানন সরকারকে কড়া ভাষায় সতর্ক করে বলছেন, আমাদের অস্ত্র ত্যাগের কোনো প্রশ্নই ওঠে না। এই সরকার লেবাননকে ইসরায়েলের হাত তুলে দিচ্ছে এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলি ষড়যন্ত্র বাস্তবায়ন করছে। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লাজারজানির সঙ্গে বৈঠকের পর শুক্রবার 15 আগস্ট এক টেলিভিশন ভাষণে এই মন্তব্য করেন তিনি। দীর্ঘদিন ধরে হিজবুল্লাহকে সমর্থন দিয়ে আসছে ইরান এবং তাদেরকে প্রতিরোধের অক্ষর একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয়। গত বছর ইসরায়েলের যুদ্ধে অনেক